কালো শঙ্খের অভিশাপ শেষ হওয়ার পর প্রায় 3 মাস কেটে গেছে। আমি ভেবেছিলাম এবার নিশ্চয়ই তারানাথ তান্ত্রিক কিছুদিন শান্তিতে থাকবেন, কিন্তু এক ঝড়ের রাতে আবার তার কাছ থেকে খবর এলো। আমি পৌঁছতেই দেখলাম তার সামনে একটি পুরনো কাঠের বাক্স রাখা। বাক্সটির চারপাশে লাল সিঁদুরের দাগ, রুদ্রাক্ষের মালা আর গঙ্গা জল রাখা। তারানাথ গম্ভীর গলায় বললেন, এই বাক্সটি আজ সন্ধ্যায় এসেছে, কিন্তু আমি এটি খুলিনি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তিনি ধীরে ধীরে বললেন, কারণ এর ভেতরে আছে একটি আয়না। যে আয়নায় নিজের মুখ একবার দেখলে মানুষ আর নিজের মতো থাকে না। আমার শরীর শিউরে উঠল। ঠিক তখনই বাক্সের ভেতর থেকে ঠক 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 শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। তারানাথ মন্ত্রপাঠ শুরু করলেন, কিন্তু আশ্চর্য, বাক্সের ঢাকনা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটি কালো রঙের আয়না। আয়নার কাচ এতটাই কালো যে সেখানে কোনো প্রতিচ্ছবি দেখা যায় না। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। আয়নার কাছে ধীরে ধীরে একটি মুখ ফুটে উঠল। আমি চমকে উঠলাম, ওটা আমার মুখ, কিন্তু আমি তো আয়নার সামনে দাঁড়িয়ে নেই। আয়নার ভেতরের আমি ধীরে ধীরে হাসতে লাগলো। তারপর ঠোঁট নেড়ে বলল, আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। আমার বুক কেঁপে উঠল। আমি পিছিয়ে আসতে চাইতেই দেখলাম আমার পা নড়ছে না। আয়নার ভেতরের মানুষটি ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, আর সেই হাত আয়নার কাঁচ ভেদ করে বাইরে বেরিয়ে এলো। তারানাথ বজ্রকণ্ঠে চিৎকার করলেন, চোখ বন্ধ কর! আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলাম। পরের মুহূর্তেই ঘরের ভেতর এক বিকট চিৎকার প্রতিধ্বনিত হলো। চোখ খুলে দেখি আয়নার উপর রক্তের মতো লাল ফাটল, কিন্তু আয়নাটি ভাঙেনি। তারানাথ গভীর নিঃশ্বাস ফেলে বললেন, এই আয়নাকে ভাঙা যায় না, কারণ এটি কাচের নয়, অভিশাপের তৈরি। ঠিক তখনই দরজার বাইরে থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে এলো। দরজা খুলতেই দেখি বাইরে কেউ নেই, শুধু মাটিতে পড়ে আছে একটি পুরনো সাদা মুখোশ। মুখোশটির ভেতরের দিকে রক্ত দিয়ে লেখা, দ্বিতীয় আয়নাটি খুঁজে বের করো, নইলে প্রথমটি তোমাদের নিয়ে যাবে। তারানাথ ধীরে ধীরে মুখোশটি হাতে তুলে নিয়ে বললেন, এবারের লড়াই আগের সব লড়াইয়ের চেয়েও ভয়ঙ্কর হবে। সাদা মুখোশটি হাতে নিয়েই তারানাথ তান্ত্রিকের মুখের রং বদলে গেল। তিনি মুখোশটির ভেতরের দিকে আঙুল বুলিয়ে ধীরে বললেন, এটা সাধারণ মুখোশ নয়, যে এটি পরে তার নিজের মুখ হারিয়ে যায়। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে এই দ্বিতীয় আয়না কোথায়? তারানাথ উত্তর দিলেন, উত্তর লুকিয়ে আছে প্রথম আয়নার ভেতরেই। তিনি কালো আয়নাটিকে একটি লাল কাপড়ের উপর রেখে মন্ত্রপাঠ শুরু করলেন। হঠাৎ ঘরের তাপমাত্রা প্রচণ্ড কমে গেল। চারদিকে বরফের মতো ঠান্ডা। আয়নার কালো কাচ ধীরে ধীরে তরলের মতো কাঁপতে শুরু করল। তারপর কাচের ভেতর একটি পুরনো রাজবাড়ির ছবি ফুটে উঠল। ভাঙা দরজা, ধুলোয় ঢাকা সিঁড়ি, আর অসংখ্য আয়নায় ভরা একটি বিশাল ঘর। ঠিক তখনই আয়নার ভেতর থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো, ওখানে এসো না, ও আমাদের সবাইকে বন্দি করে রেখেছে। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছবিটি মিলিয়ে গেল। পরদিন সকালে আমরা সেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামের লোকেরা রাজবাড়ির নাম শুনেই ভয়ে কেঁপে উঠল। এক বৃদ্ধ বললেন, সূর্য ডোবার পরে ওই বাড়িতে যে যায়
সে আর নিজের মুখ নিয়ে ফিরে আসে না। সন্ধ্যার আগেই আমরা রাজবাড়িতে পৌঁছে গেলাম। ভেতরে ঢুকতেই দেখি চারদিক জুড়ে শত শত আয়না, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো আয়নাতেই আমাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। হঠাৎ একটি আয়নায় দেখি আমি দাঁড়িয়ে আছি, কিন্তু বাস্তবে আমি তো সেখানে নেই। আয়নার ভেতরের আমি ধীরে ধীরে হাসল, তারপর নিজের আঙুল দিয়ে কাছে লিখল, পেছনে তাকাও। আমি অজান্তেই ঘুরে দাঁড়ালাম, আর তখনই দেখি আমাদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে 10-12 জন মানুষ। সবাই সাদা মুখোশ পরে আছে, কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। হঠাৎ একসঙ্গে তারা মাথা তুলল। প্রতিটি মুখোশের চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। তারানাথ তান্ত্রিক রুদ্রাক্ষের মালা তুলে বজ্রকণ্ঠে মন্ত্র উচ্চারণ করলেন। মুহূর্তেই কয়েকটি মুখোশ ভেঙে মাটিতে পড়ে গেল, কিন্তু তাদের মধ্যে একজন ধীরে ধীরে নিজের মুখোশ খুলে ফেলল। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। তার মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু আয়নার মতো চকচকে একটি মসৃণ কাঁচ, আর সেই কাঁচে স্পষ্ট দেখা যাচ্ছে আমার নিজের মুখ। তারানাথ তান্ত্রিক ফিসফিস করে বললেন, না, এরা মানুষ নয়, এরা প্রতিচ্ছবি ভক্ষক। ঠিক তখনই রাজবাড়ির ভেতরের সব আয়না একসঙ্গে ফেটে গেল, আর অন্ধকারের ভেতর থেকে একটি গভীর কণ্ঠ ভেসে এলো, দ্বিতীয় আয়না তোমাদের অপেক্ষায় আছে। রাজবাড়ির ভেতরের সব আয়না একসঙ্গে ভেঙে যাওয়ার শব্দে পুরো প্রাসাদ কেঁপে উঠল। চারদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়ল, কিন্তু আশ্চর্যের বিষয়, মাটিতে পড়ে থাকা প্রতিটি কাচের টুকরোতেই আলাদা আলাদা মুখ দেখা যাচ্ছে। কোথাও এক বৃদ্ধা কাঁদছে, কোথাও একটি ছোট ছেলে সাহায্য চাইছে, আবার কোথাও দেখা যাচ্ছে এমন মানুষ যারা বহু বছর আগেই মারা গেছে। আমি একটি কাচের টুকরো তুলতেই তার ভেতর থেকে একটি হাত বেরিয়ে আমার কবজি শক্ত করে ধরে ফেলল। আমি চিৎকার করে উঠলাম। তারানাথ তান্ত্রিক সঙ্গে সঙ্গে গঙ্গা জল ছিটিয়ে মন্ত্রপাঠ করলেন। হাতটি ধোঁয়ায় মিলিয়ে গেল। তিনি কঠিন গলায় বললেন, এই রাজবাড়ির প্রতিটি আয়নায় একটি করে বন্দি আত্মা আছে, তাদের কান্না শুনে ভুল করিস না। ঠিক তখনই সিঁড়ির ওপর থেকে কারো ধীরে ধীরে নামার শব্দ শোনা গেল, ঠক ঠক ঠক। আমরা তাকিয়ে দেখি একটি 8-9 বছরের মেয়ে সাদা পোশাক পরে নিচে নেমে আসছে। তার হাতে একটি পুরনো পুতুল। সে শান্ত গলায় বলল, তোমরা কি আমার মাকে খুঁজতে এসেছে? আমি কিছু বলার আগেই তারানাথ ফিসফিস করে বললেন, ওর চোখের দিকে তাকাবি না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আমি মেয়েটির চোখের দিকে তাকিয়ে ফেলেছি। মুহূর্তের মধ্যে চারপাশ বদলে গেল। আমি আর রাজবাড়িতে নেই। আমি দাঁড়িয়ে আছি এক বিশাল আয়নার ঘরে। চারদিকে হাজার হাজার আয়না, প্রতিটি আয়নায় আমারই প্রতিচ্ছবি, কিন্তু তারা কেউ আমার মতো নড়ছে না। হঠাৎ সব প্রতিচ্ছবি একসঙ্গে হাসতে শুরু করলো। তারপর একে একে আয়না থেকে বেরিয়ে আসতে লাগলো। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু যতই দৌড়াই ততই নতুন নতুন আয়না সামনে এসে দাঁড়ায়। হঠাৎ দূর থেকে তারানাথের কণ্ঠ ভেসে এলো, চোখ বন্ধ কর, আসল পথ চোখে দেখা যায় না। আমি চোখ বন্ধ করলাম। পরের মুহূর্তেই কানে ভেসে এলো ঘণ্টার শব্দ, ঠং ঠং ঠং। চোখ খুলে দেখি আমি আবার রাজবাড়ির হলঘরে ফিরে এসেছি, কিন্তু সেই ছোট মেয়েটি আর নেই। তার জায়গায় মেঝেতে পড়ে আছে একটি রূপার চাবি। চাবিটির গায়ে খোদাই করা, 3য় তলা, নিষিদ্ধ কক্ষ। ঠিক তখনই
রাজবাড়ির তৃতীয় তলা থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর অট্টহাসি। তারানাথ তান্ত্রিক ধীরে ধীরে চাবিটি হাতে তুলে নিয়ে বললেন, যে এই কক্ষ তৈরি করেছিল সে মানুষ ছিল না। আর আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলাম। রূপার চাবিটি হাতে নিয়ে তারানাথ তান্ত্রিক ধীরে ধীরে তৃতীয় তলার দিকে উঠতে লাগলেন। সিঁড়িগুলো ভাঙাচোরা, চারদিকে মাকড়সার জাল, বাতাসে পচা কাঠ আর ধূপের গন্ধ মিশে আছে। হঠাৎ আমাদের পেছনে কারো হাঁটার শব্দ শোনা গেল, ঠক ঠক ঠক। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু সিঁড়ির ধুলোয় একে একে ভেজা পায়ের ছাপ ফুটে উঠছে। তারানাথ নিচু গলায় বললেন, ওরা আমাদের আগেই এখানে পৌঁছে গেছে। অবশেষে আমরা তৃতীয় তলায় পৌঁছালাম। সামনেই একটি বিশাল কালো দরজা। দরজার উপর রক্ত দিয়ে আঁকা একটি আয়নার চিহ্ন। তার নিচে লেখা, যে নিজের সত্য জানে না সে এই কক্ষ থেকে জীবিত ফিরতে পারবে না। তারানাথ রূপার চাবিটি তালায় ঢোকালেন। কর কর কর। ধীরে ধীরে দরজাটি খুলে গেল। ভেতরে ঢুকতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ঘরের চার দেওয়াল জুড়ে অসংখ্য পুরনো আয়না, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল আয়না, প্রায় 10 ফুট উঁচু। আয়নার চারপাশে মানুষের খুলির মালা ঝুলছে। তার কাজ সম্পূর্ণ কালো। হঠাৎ সেই কালো কাচের ভেতর ঢেউ উঠতে লাগলো। তারপর ধীরে ধীরে ভেসে উঠল একটি মানুষের মুখ। আমি বিস্ময়ে চিৎকার করে উঠলাম, ওঠা তারানাথ তান্ত্রিকের মুখ। কিন্তু আয়নার ভেতরের তারানাথ ভয়ঙ্করভাবে হেসে উঠলেন। তিনি বললেন, অনেক বছর ধরে আমি এই কক্ষেই বন্দী। বাইরে যে ঘুরে বেড়াচ্ছে সে আসল নয়। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি পাশে দাঁড়ানো তারানাথের দিকে তাকালাম। তিনি শান্ত, কোনো ভয় নেই, শুধু ধীরে ধীরে বললেন, ওর কথা বিশ্বাস করিস না। ঠিক তখনই আয়নার ভেতরের তারানাথ নিজের হাত বাড়িয়ে দিলেন। কাঁচ ভেদ করে তার হাত বাইরে চলে এলো, আর সেই হাতটি আমার কাঁধে স্পর্শ করতেই চারপাশ মুহূর্তের মধ্যে বদলে গেল। আমি আর রাজবাড়িতে নেই। আমি দাঁড়িয়ে আছি এক বিশাল শ্মশানের মাঝখানে। চারদিকে শত শত চিতা জ্বলছে। আগুনের আলোয় দেখি অসংখ্য মানুষ আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের মুখ আমার নিজের মুখ। হঠাৎ তারা সবাই একসঙ্গে বলল, আসল কে? ঠিক তখনই শ্মশানের মাঝখানে একটি কালো সিংহাসন ধীরে ধীরে মাটি ফুঁড়ে উঠে এলো। সিংহাসনে বসে আছে এক অদ্ভুত ছায়ামূর্তি। তার হাতে একটি রূপোর আয়না। সে ধীরে ধীরে মাথা তুলে বলল, স্বাগতম প্রতিচ্ছবির রাজ্যে। তারানাথ তান্ত্রিক প্রথমবারের মতো আতঙ্কিত কণ্ঠে বললেন, না, এই দরজা খোলা উচিত হয়নি। এই গল্পের পরবর্তী ভয়ঙ্কর পর্ব খুব শিগগিরই আসছে, তাই মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।